নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমাদের ক্লাস হবে শিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও ফলাফল। যেহেতু প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, তাই তোমরা প্রতিদিনের মতো আজকেও সেই ক্লাসটা বোঝার চেষ্টা করবে। যদিও বিষয়টা খুব সহজ, কিন্তু তবু আমাদের যদি কিছু একটা অধ্যয়ন না করি তাহলে আমরা হয়তোবা সেই ক্লাসটা সম্পর্কে বুঝতে পারবো না বা সেই বিষয়গুলি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে পারবো না। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের আজকের মূল বিষয় হলো শিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য এবং ফলাফল। শিক্ষণের লক্ষ্য কি, মানে শিক্ষণ কি? আগে হলো শিক্ষার্থীর আচরণের প্রত্যাশিত পরিবর্তন আনতে সাহায্য করে কি শিক্ষণ। তাহলে শিক্ষণ কি করে? আমাদের শিক্ষার্থীর আচরণের প্রত্যাশিত পরিবর্তন আনতে সাহায্য করে। দ্বিতীয়ত হলো সাধারণ শিক্ষণ শিক্ষণের উদ্দেশ্য সাধনে সহায়তা করে। সাধারণত শিক্ষণের উদ্দেশ্য সাধনে কি করে? সহায়তা করে। তারপর হলো শিক্ষার্থীর ব্যক্তিত্বের পরিপূর্ণ এবং সুষম বিকাশেও কি করে? শিক্ষণ সহায়তা করে। তাহলে শিক্ষণ কিভাবে সহায়তা করে? শিক্ষার্থীর আচরণের প্রত্যাশিত পরিবর্তন আনতে সাহায্য করে। সাধারণ শিক্ষণের উদ্দেশ্য সাধনে সহায়তা করে। শিক্ষার্থীর ব্যক্তিত্বের পরিপূর্ণ এবং সুষম বিকাশেও সহায়তা করে। তারপর হলো কেমন ভাবে শিখতে হয় সেই সম্পর্কে শিক্ষার্থীকে সহায়তাও করে কি শিক্ষণ। তাহলে শিক্ষণ কি করে আমি তোমাদের বুঝাতে পারলাম। শিক্ষণ কি করে? এবার হলো শিক্ষণের তত্ত্ব রয়েছে। শিক্ষণের তত্ত্ব দুই প্রকার, একটা হলো আচরণবাদী বা সংযোজন তত্ত্ব, আর একটা হলো কি প্রজ্ঞামূলক তত্ত্ব। এই সম্পর্কে আমি আলাদা আরেকটা ক্লাস করেছিলাম, তবু আজকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে আচরণবাদী তত্ত্বকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন ধরো অনুবর্তন তত্ত্ব, সংযোজনবাদ এবং সামাজিক। এর মধ্যে রয়েছে থর্নডাইকের অনুবর্তন তত্ত্ব, এসআর থিওরি, যেটা কার তত্ত্ব? থর্নডাইকের তত্ত্ব। তাহলে আচরণবাদীকে বা সংযোজনবাদকে কি করে? সংযোজন তত্ত্বকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হলো অনুবর্তন, সংযোজনবাদ এবং সামাজিক। আবার অনুবর্তনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাচীন আর একটা হলো সক্রিয়। তাহলে প্রাচীনটা হলো পেভলভের প্রাচীন অনুবর্তন আর স্কিনারের হলো সক্রিয় অনুবর্তন। তোমাদের অবশ্যই মনে প্রশ্ন আসতে পারে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি কার? পেভলভ। আর সক্রিয় হলো স্কিনার। আর ওইদিকে হলো প্রজ্ঞামূলক তত্ত্ব। প্রজ্ঞামূলক তত্ত্বকে আবার 6 ভাগে ভাগ করা যায়। একটা হলো সমগ্রতা তত্ত্ব, সেটা হলো গেস্টালের তত্ত্ব। প্রজ্ঞামূলক চিন্তাধারা, অর্থপূর্ণ শিক্ষণ, উদ্ভাবনমূলক শিক্ষণ, নিমিত্তবাদ এবং তত্ত্ব প্রক্রিয়াকরণ। সেই সবগুলি সম্পর্কে কার কোনগুলি ছিল? চিন্তাধারা মানে প্রজ্ঞামূলক চিন্তাধারা কার, অর্থপূর্ণ শিক্ষণ কোনটা, উদ্ভাবনমূলক শিক্ষণ কোনটা, নিমিত্তবাদের প্রবক্তাকে, তারপর তত্ত্ব প্রক্রিয়াকরণ শিক্ষণের প্রবক্তাকে। সবগুলি আমি তোমাদের আলাদা একটা ক্লাসে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তাহলে কয়টা ভাগে প্রজ্ঞামূলক তত্ত্বকে ভাগ করে যায়? 6টা ভাগে। 1 2 3 4 5 6। এর মধ্যে সমগ্রতাবাদ, যেটা গেস্টাল তত্ত্ব, প্রজ্ঞামূলক, তারপর অর্থনৈতিক শিক্ষণ, উদ্ভাবনমূলক, নিমিত্তবাদ এবং তত্ত্ব প্রক্রিয়াকরণ শিক্ষণ, এগুলি হলো কি প্রজ্ঞামূলক তত্ত্বের উদাহরণ বা প্রজ্ঞামূলক তত্ত্বকে যে 6টা ভাগে ভাগ করা যায়। আর আচরণবাদী বা সংযোজনবাদকে 3টা ভাগে ভাগ করা যায়। বলো শিক্ষণ প্রক্রিয়া না, সাধারণভাবে শিক্ষণ প্রক্রিয়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। সাধারণভাবে শিক্ষণ প্রক্রিয়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে বা যে বিষয়গুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো নতুন অভিজ্ঞতা অর্জন। শিক্ষণের ফলে মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করে। দক্ষতা বা চাপ হিসেবে পুরাতন অভিজ্ঞতার ধারণা বা দক্ষতা বা চাপ হিসেবে যে পুরাতন অভিজ্ঞতা থাকে সেগুলোর ধারণা সম্পর্কেও পাওয়া যায়। তারপর হলো অভিজ্ঞতার রূপান্তর ও বিকাশ। অভিজ্ঞতার যে রূপান্তর এবং বিকাশ, এটা হলো কি শিক্ষণের প্রক্রিয়ার একটা উদাহরণ বা শিক্ষণ প্রক্রিয়াটা বিভিন্ন কিভাবে মানে শিক্ষণ প্রক্রিয়া কিভাবে হয়, নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষণ প্রক্রিয়া হয়। তারপর হলো অভিজ্ঞতার ভিত্তি। তারপর হলো নতুন অভিজ্ঞতার সৃজন, নতুন এবং পুরাতন অভিজ্ঞতার সংশ্লেষ ও সংগঠন। তাহলে আমি বুঝাতে পারলাম নতুন অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বা চাপ হিসাবে পুরাতন অভিজ্ঞতার ধারণা, অভিজ্ঞতার রূপান্তর ও বিকাশ, তারপর হলো কি অভিজ্ঞতার বৃদ্ধি,
নতুন অভিজ্ঞতার সৃজন এবং নতুন ও পুরাতন অভিজ্ঞতার সংশ্লেষ ও সংগঠন। তাহলে এইগুলি হলো কি শিখন প্রক্রিয়ার একটা উদাহরণ বা আর এই শিখন প্রক্রিয়ার বিষয়গুলি। তাহলে তারপরে প্রশ্ন যেগুলো তারপরে যেটা সেটা হলো কি মেলভিন এইচ মার্কসের মতানুযায়ী শিখন প্রক্রিয়া হলো, মানে মেলভিন এইচ মার্কস, আবার বলছি বানানটা, মেলভিন এইচ মার্কসের মতানুযায়ী শিখন প্রক্রিয়া হলো প্রথমত শিক্ষা হলো স্থায়ী পরিবর্তন। শিক্ষা হলো কি স্থায়ী পরিবর্তন। অসুস্থতা, ক্লান্তি, পরিণমন, ড্রাগ সেবন ইত্যাদি কিন্তু আবার শিক্ষার মধ্যে আসবে না, মানে এসব কারণ জড়িত কিন্তু আবার ওটার মধ্যে আসবে না। অসুস্থতা, ক্লান্তি, পরিণমন বা ড্রাগ সেবন এগুলি কিন্তু শিক্ষার মধ্যে আসবে না। দ্বিতীয়ত হলো শিখনকে প্রত্যক্ষ করা যায় না, ব্যক্তির কাজের মধ্যে দিয়েই তা প্রকাশ লাভ করে। ঠিক আছে, অর্থাৎ শিখনকে কি করা যায় না, প্রত্যক্ষ করা যায় না, ব্যক্তির কাজের মধ্যে দিয়েই তা প্রকাশ লাভ করে। ঠিক আছে, কিসের মাধ্যমে প্রকাশ লাভ করে, ব্যক্তির কাজের মাধ্যমে সেটা প্রকাশ লাভ করে। তৃতীয়ত হলো শিখন অনুশীলনের উপর নির্ভরশীল। শিখন অনুশীলনের উপর কি নির্ভরশীল। ঠিক আছে, তারপর হলো শ্রেণীতে শিখন প্রক্রিয়া বিভিন্ন দিক। শ্রেণীতে শিখন প্রক্রিয়ার বিভিন্ন দিক রয়েছে। কি কি দিক রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি। শ্রেণীতে কি কি শিখন প্রক্রিয়ার দিক রয়েছে। একটা হলো শিখন এবং শিখন পরস্পর সম্পর্কযুক্ত। শিখন এবং শিখন পরস্পর সম্পর্কযুক্ত। দ্বিতীয়ত হলো শিখন ছাড়া শিখন প্রদর্শন করা যায় না। শিক্ষক শ্রেণীতে শিখনের পরিবেশ রচনা করে। প্রক্রিয়াটি হলো শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে পারস্পরিক ক্রিয়া, মানে শিক্ষক যে পরিবেশের মধ্যে অর্থাৎ শ্রেণীতে যে পরিবেশটা রচনা করে সেটা হলো কি শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে পারস্পরিক একটা ক্রিয়া, সেটা হলো কি শিখন এবং শিক্ষার্থীর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে। শ্রেণীতে প্রক্রিয়ার বিভিন্ন মানে শিখন প্রক্রিয়ার বিভিন্ন দিকটা আলোচনা করা হলো। এবার হলো শিক্ষক মানে শিখন প্রক্রিয়ায় শিক্ষক হলেন একজন পরিবর্তনশীল সূচনাকারী, অর্থাৎ পরিবর্তিত পরিবেশের সঙ্গে শিশুদেরকে মানে পরিচয় করিয়ে দেওয়া শিখন প্রক্রিয়া। শিক্ষক হলেন একজন পরিবর্তনশীল বা পরিবর্তন সূচনাকারী, মানে যা পরিবর্তিত হবে তার সূচনা করে দেবে কি শিক্ষক। তারপর হলো শিক্ষার্থী। হ্যাঁ, শিক্ষক প্রক্রিয়ায় শিক্ষার্থী হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ শিক্ষার্থীকে ছাড়া শিক্ষা কার্য সম্পূর্ণ হবে না। শিক্ষক বুঝাবে তো কাকে বুঝাবে, শিক্ষার্থীকে বুঝাবে, তাহলে শিক্ষার্থী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর হলো শিখন কৌশল, মানে কিভাবে শিখাবে। শিখন কৌশলের মধ্যে রয়েছে কি আবৃত্তি, সমগ্রতার অংশ পদ্ধতি, সবিরাম ও অবিরাম পদ্ধতি, স্মৃতি সহায়ক কৌশল। ঠিক আছে, তাহলে শিখন কৌশলের মধ্যে কি রয়েছে আবৃত্তি, সমগ্র ও অংশ পদ্ধতি, সবিরাম ও অবিরাম পদ্ধতি এবং স্মৃতি ও কৌশল, এগুলি কি রয়েছে শিখন কৌশলের মধ্যে অন্তর্গত। তারপর হলো শিশুর চিন্তা করা এবং শেখার পদ্ধতি, মানে শিশু কি কি চিন্তা করবে এবং কি কি শিখবে সেই সম্পর্কে জানতে হবে। অর্থাৎ শিশুর শিখনের যে পর্যায়গুলি বা শিশুর যে চিন্তা করবা বা শেখার পদ্ধতি সেটা হলো শিশুর আচরণের একটা গুরুত্বপূর্ণ দিক হলো চিন্তন। মনোবিজ্ঞানীদের মতে চিন্তন হলো সমস্যা সমাধানমূলক আচরণ। যে কোনো শিশুর সমস্যার সম্মুখীন হলে তার সমাধানের পথ খুঁজে, মানে একটা শিশু যদি সমস্যায় পড়ে তাহলে সে সমাধানের পথ খুঁজে। এজন্য তারা একটির পর একটি অনুমান গ্রহণ করে এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সে কি করতে পারে অনুমান প্রণয়ন ও চেষ্টা অব্যাহত থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি হয় এবং সমস্যা সমাধানে অর্থাৎ শিখনের মাধ্যমে এরূপ চিন্তা কার্য শেষ হয়ে যায়। সৃজনশীল চিন্তনের মাধ্যমে শিশু অনেক নতুন নতুন বিষয় শিখে। সৃজনশীল চিন্তার ক্ষেত্রে শিশু কোনো একটি সমস্যাকে সামনে রেখে চিন্তা করে। মোট কথা হলো সমস্যা থেকে শিশুর মধ্যে চিন্তনের সূত্রপাত ঘটে এবং শিশু সমস্যা সমাধানমূলক আচরণ করে থাকে। এই আচরণের মাধ্যমেই তার শিখন ঘটে। চিন্তন একটি মানসিক প্রক্রিয়া, এটি মস্তিষ্কের কাজের মাধ্যমে উৎপন্ন হয় এবং শিশু কিভাবে চিন্তা করে তার ব্যাখ্যাও বিভিন্নভাবে দেওয়া হয়ে থাকে। যেমন ধরো তার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি এখানে।
শিশুর চিন্তন প্রক্রিয়া। তো শিশুর চিন্তন প্রক্রিয়াটা লিখতে একটু বড় হবে, এই জন্য এই জায়গাটাতে লিখিনি, তবে আমি বলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে তা বুঝে নেবে। শিশুর চিন্তন প্রক্রিয়া মানে শিশু কি ভাবে চিন্তা করতে পারে। হ্যাঁ, শিশুর চিন্তন প্রক্রিয়াটাকে আমরা যদি বাক করি বা শিশুর চিন্তন প্রক্রিয়াটা যদি আমরা বলি, তাহলে দেখবে চিন্তন প্রক্রিয়া হলো পরিবেশের তত্ত্বসমূহের সংগঠিত একটা প্রক্রিয়া। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, গভীর রাতে দূর থেকে আসা কোনো শব্দে আমাদের ঘুম ভেঙে যায়, তখন আমরা মনোযোগ সহকারে সেই শব্দটা কি করি, শুনি। কত দূর থেকে সেই শব্দ আসছে তা বোঝার চেষ্টা করি, তখন আমরা এই ঘটনাকে সংগঠিত করি, অর্থাৎ চিন্তনের মাধ্যমে এই ঘটনাটি কি ধরনের তা বুঝতে চেষ্টা করি। এভাবে পরিবেশের তত্ত্ব সংগঠিত করার মাধ্যমেও শিখন হয়ে থাকে। তাছাড়া সমস্যা থেকে চিন্তনের সৃষ্টি হয়। সমস্যার সমাধানের জন্য শিশু বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে এবং পরিশেষে সমস্যা সমাধানের কার্যকরী পথটি খুঁজে পায়, তখন ওই বিষয়টি সে শিখতে পারে। ঠিক আছে, তাহলে মনোবিজ্ঞানীদের মতে যে কিভাবে শিখে, মনোবিজ্ঞানীদের মতে শিশু 4টি মুখ্য প্রণালীতে শিখে। ঠিক আছে, সেই 4টা মুখ্য প্রণালী হলো প্রাচীন অনুবর্তন কৌশল, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কৌশল, প্রচেষ্টা বা ভুলের কৌশল এবং অন্তর্দৃষ্টির কৌশল। এই কৌশলগুলির মাধ্যমেই কি করে শিশু শিখন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। তাহলে ওই জায়গাটার মধ্যে দেখো, প্রাচীন অনুবর্তন মানে হলো প্যাভলভের তত্ত্ব, আর অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন হলো স্কিনারের তত্ত্ব, প্রচেষ্টা এবং ভুল শিখনের তত্ত্ব হলো থর্নডাইকের তত্ত্ব, আর অন্তর্দৃষ্টির কৌশল হলো গ্যাস্টাল্ট তত্ত্ব। তাহলে এই জায়গাগুলি আমি আবারও একবার বলে দিয়েছি এই জন্য, যাতে করে তোমাদের ওই জিনিসটা মনে থাকে। প্রাচীন অনুবর্তন মানে প্যাভলভ, আর সক্রিয় অনুবর্তন মানে স্কিনার, আর প্রচেষ্টা ও ভুলের কৌশল মানে হলো থর্নডাইক, আর অন্তর্দৃষ্টির কৌশল মানে হলো কি, গ্যাস্টাল্ট। তাহলে অনেক সময় প্রশ্নগুলি আসতে পারে যে অন্তর্দৃষ্টিমূলক কৌশলটি কার বা গ্যাস্টাল্ট তত্ত্বটি কোনটি, সেটা হলো কি অন্তর্দৃষ্টিমূলক কৌশল, আর থর্নডাইকের হলো প্রচেষ্টা ও ভুলের কৌশল, আর সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন হলো স্কিনার, আর প্রাচীন অনুবর্তনের কৌশল হলো কি, প্যাভলভ। এই ছিল শিশুর শিখন প্রক্রিয়া। শিশু এইভাবেই কি করতে পারে, শিখতে পারে এবং তার শিখন কার্য সম্পূর্ণ করতে পারে। শিশুর এই শিখন প্রক্রিয়া সম্পর্কে যে তথ্যগুলি প্রকাশ করা হয়েছে, সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যারা বুঝতে অসুবিধা, তারা অবশ্যই কিন্তু আমাকে বলবে যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, শিখন তত্ত্বটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই সম্পর্কে বলে দিয়েছি। এবার এগুলি নিয়ে তবে আমাদের মনে প্রশ্ন জাগে, বা তবে আমরা শিশুর কোনো একটি বিশেষ পদ্ধতি, যদি আমরা কোনো একটা বিশেষ পদ্ধতিতে সারা জীবন শেখে না, মানে শিশু সারা জীবন কোনো একটা বিশেষ পদ্ধতিতে শিখে না, মানে ছোটবেলায় যে পদ্ধতিতে শিখেছে বা বড় হয়ে সে সমাজের সঙ্গে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সে আলাদাভাবে শেখার চেষ্টা করে, প্রয়োজন অনুযায়ী সে শিখন কৌশল নির্বাচন করে, অর্থাৎ তার যখন প্রয়োজন হবে সে প্রয়োজন অনুসারে সে শিখন কৌশল কি করে, নির্বাচন করে। তবে মনোবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন শিশুর ভাষা শিক্ষার অনুবর্তন প্রক্রিয়ার কাজ করে। শিশুর পাঠ্য বিষয়গুলির মধ্যে অঙ্কের সূত্র, নামতা, কবিতা প্রভৃতির ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুলের কৌশলটি সহায়ক হয়ে থাকে। তাছাড়া যেমন ধরো আবার সেখানে উন্নত ধরনের চিন্তা, যুক্তি ও বিচারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অন্তর্দৃষ্টির মাধ্যমেও কিন্তু শিশু শিখে থাকে। এই ছিল শিশুর শিখন প্রক্রিয়া। তো শিশুর শিখন প্রক্রিয়া সম্পর্কে যা যা করা হয়েছে তা আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং শিশুর শিখন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় তাও আমি বলে দিয়েছি। তাহলে আমরা আবারও একবার যদি প্রথম থেকে দেখি যে আমাদের ক্লাসটা হবে কি, শিখনের লক্ষ্য, উদ্দেশ্য ও ফলাফল। তো শিখনের লক্ষ্যের ক্ষেত্রে শিক্ষার্থী আচরণের প্রত্যাশিত পরিবর্তন আনতে সাহায্য করে। সাধারণ শিখনের উদ্দেশ্য সাধনে সহায়তা করে। শিক্ষার্থীর ব্যক্তিত্ব পরিপূর্ণ ও সুষম বিকাশে সহায়তা করে। কেমনভাবে শিক্ষার্থী শিখতে হয় সেই সম্পর্কে শিক্ষার্থীকে সহায়তা করে। শিখন তত্ত্ব দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আচরণ ও সংযোজন তত্ত্ব, আর একটা হলো প্রজ্ঞামূলক তত্ত্ব। আচরণ তত্ত্বকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুবর্তন, সংযোজনবাদ এবং সামাজিক। আবার সেই অনুবর্তনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাচীন, একটা হলো সক্রিয়। প্রাচীন হলো প্যাভলভ আর সক্রিয় হলো স্কিনার। আর প্রজ্ঞামূলক তত্ত্বকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে, একটা সমগ্রতার তত্ত্ব, প্রজ্ঞামূলক চিন্তা দ্বারা অর্থপূর্ণ শিক্ষক, তারপর হলো কি, তারপর হলো উদ্ভাবনমূলক শিখন, নিমিত্তবাদ তত্ত্ব প্রক্রিয়া, এগুলি। তাছাড়া শিখন প্রক্রিয়া যেমন ধরো সাধারণভাবে শিখন প্রক্রিয়া নিম্নলিখিত বিষয়গুলির উপর লক্ষ্য করা
বোঝায়, যেমন ধরো নতুন অভিজ্ঞতা অর্জন, দক্ষতা ও চাপ হিসাবে তারপরে পুরাতন অভিজ্ঞতার ধারণা, অভিজ্ঞতার রূপান্তর, বিকাশ, তারপর অভিজ্ঞতার বৃদ্ধি, নতুন অভিজ্ঞতার সৃজন, নতুন এবং পুরাতন অভিজ্ঞতার সঙ্গে সংশ্লেষণ। তাহলে মেলভিন এইচ মার্কসের মতানুযায়ী শিখন প্রক্রিয়া হলো প্রথম শিক্ষা হলো স্থায়ী পরিবর্তন, অসুস্থতা, ক্লান্তি, পরিণমন এবং ড্রাগ সেবন। এগুলি কিন্তু আবার সেই শিখন প্রক্রিয়ার মধ্যে আসবে না। এই ছিল তোমাদের ক্লাসটা, তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।